আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে বলবো আগের 2টি ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন। আজকে গুরুত্বপূর্ণ এই অঙ্কটার সমাধান বোঝাবো। রিকোয়ার্ড give the general journal entries under periodic inventory system. Narration is not necessary. Periodic inventory সিস্টেমে সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। আসলে আলাদা করে যে এখানে বলা হয়েছে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম, আসলে দুইভাবে জাবেদা দাখিলা করা যায়। একটা হচ্ছে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা আগের ক্লাসগুলোতে যেই নিয়মে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করা শিখে এসেছি ওই নিয়মেই করতে হবে। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিছুটা ব্যতিক্রম আছে, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো যেমন মার্চেন্ডাইজ অপারেশন এই চ্যাপ্টারের মধ্যে শিখব। তাহলে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম বলার কারণেও নতুন করে যে আমাদের নিয়ম শিখতে হবে এরকম কিছু না। আমরা যে নিয়মটা শিখে এসেছি ওই নিয়মেই কিন্তু অঙ্কের সমাধানটা করতে হবে। তাহলে আমি একটা একটা করে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আর কিভাবে এটা বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। যাবতীয় নিয়মকানুন এগুলো তো আগের ক্লাসে আমি বলেই দিয়েছি, এগুলো আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না, সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। অন জানুয়ারি 1, 2022, Rifat started his merchandising business in the name of Rifat Traders by investing cash টাকা 95,000 and equipment টাকা 20,000। এই অঙ্কটা আমি মূল বই থেকে নিয়েছি, মূল বই থেকে সমাধানটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে এখানে যে রিফাত স্টার্টেড হিজ মার্চেন্ডাইজিং বিজনেস, রিফাত যে ওনার মজুদ পণ্যের ব্যবসা শুরু করেছেন সেই সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে। আর ব্যবসায়ের মধ্যে উনি বিনিয়োগ করেছেন নগদ 95,000 আর যন্ত্রপাতি 20,000। ডিউরিং দি ফার্স্ট মান্থ হি কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজ্যাকশন, প্রথম মাসে তিনি নিচের লেনদেনগুলো সম্পন্ন করেছেন। আচ্ছা, জুলাই মাসের ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে। এখন 1 তারিখের যে লেনদেনটা, যত টাকা নিয়ে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় সেটাকে বলা হয় মূলধন। এটাও তো একটা লেনদেন, এটারও তো জাবেদা দাখিলা হয়, আমরা আগের ক্লাসগুলোতে জেনে আসছে এটারও জাবেদা দাখিলা হয়। তো ওইটার জাবেদা দাখিলাটা আগে আমরা বুঝে নেই। তো এখানে তো আগেও বুঝে নিয়েছি নগদ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে অবশ্যই যেটা নিয়ে ব্যবসা শুরু করা হয় কিংবা যেটা ব্যবসায় আসে সেটাই ডেবিট। নগদ এসেছে নগদান ডেবিট, ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি এসেছে ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি ডেবিট, আর দুইটা এসেছে মূলধন হিসাবে, দুইটার যোগফল আমি ক্যাপিটাল ক্রেডিট করে দিলেই তো হয়ে যায়। লক্ষ্য করো, ক্যাশ ডেবিট 95,000, ইকুইপমেন্ট ডেবিট 20,000, যোগ করো, যোগ করলে এখানে হয়ে যাবে 1,15,000 ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে এটা। আর যেটা বলেছে যে নিরেশনের প্রয়োজন নেই, তো বলেছে যে এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসো 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখ, হায়ার্ড এ বিল্ডিং ফর অফিস ইউজ ফর টাকা 5,000 পার মান্থ অ্যান্ড পেইড টাকা 10,000। তো এটার বাংলা অর্থটা কি? যে একটা অফিস নেওয়া হয়েছে, একটা বিল্ডিং নেওয়া হয়েছে অফিস ব্যবহারের জন্য, প্রতি মাসে 500 টাকা করে, 5,000 টাকা প্রতি মাসে। যদি 5,000 টাকা হয় কিন্তু এখানে পরিশোধ করা হয়েছে 10,000, বলতো কত মাসের টাকা পরিশোধ করা হয়েছে? 2 মাসের টাকা পরিশোধ করা হয়েছে। যেহেতু 2 মাসের টাকা পরিশোধ করা হয়েছে, এখন পর্যন্ত জুলাই মাসটা শেষই হয় নাই, জুলাই মাসের 1 তারিখেই পরিশোধ করা হয়েছে। নগদ তো চলে গেছে, ঠিক আছে, ক্যাশ তো অবশ্যই ক্রেডিট, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ভাড়ার যে টাকাটা এখানে অগ্রিম দেওয়া হয়েছে, এখানে যে অফিসের ভাড়ার টাকা সেটা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে।
তাও 2 মাসের, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আর ব্যয়ের টাকা বা বাড়ার টাকা এখন পর্যন্ত ব্যয় হয় নাই, অগ্রিম যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা ক্যাশ তো ক্রেডিট হয়ে গেছে। অগ্রিম বাড়ার ইংরেজি কি? প্রিপেইড রেন্ট। রেন্ট মানে ভাড়া, আর প্রিপেইড মানে অগ্রিম। তো দেখো এটা আমি বসিয়ে দিচ্ছি। রেন্টের বাংলা অর্থ, তারপর স্যালারি বাংলা অর্থ, এগুলো তো আমি বেসিক ক্লাসেই তোমাদের শিখিয়ে দিছি। নগদ চলে গেছে তাই ক্যাশটা ক্রেডিট। আর এখানে প্রিপেইড রেন্ট ডেবিট করা হয়েছে। তো নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ। টাকার পরিমাণ 10,000। 3 নম্বর, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ টাকা 60,000, পেইং টাকা 35,000 ইন ক্যাশ এন্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। ব্যালেন্স অন অ্যাকাউন্ট বাংলা অর্থটা বলি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে মজুদ পণ্য, পারচেজ মানে তো ক্রয়। মজুদ পণ্য ক্রয় করা হয়েছে 60,000 টাকা। পেইং টাকা 35,000 ইন ক্যাশ, নগদে পরিশোধ করা হয়েছে 35,000, আর বাকি যে ব্যালেন্স সেটা বাকিতে। তাহলে দেখো মজুদ পণ্য ক্রয় করা হয়েছে, তো মজুদ পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, পারচেজ ব্যয় তো এমনিতেই ডেবিট, নগদ চলে গেছে 35,000, ক্রয় করতে গিয়ে ক্যাশ তো অবশ্যই ক্রেডিট। 60,000 থেকে 35,000 বাদ দিলে বাকি যে 25,000 সেটা বাকি রয়ে গেছে। বাকি রয়ে গেছে, নগদে কোন যায় নাই, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে। এগুলোর ব্যাখ্যা তো তোমরা আগের ক্লাসেই পেয়েছো। তাহলে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, পাওনাদার দায়ের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তাহলে ডেবিট কি? ব্যয়ের মাধ্যমে নগদ চলে গেছে, আর দায়ের সৃষ্টি হয়েছে, ব্যয় হলো পারচেজ, ক্রয় করা হয়েছে, তাহলে পারচেজটা ডেবিট। ক্লাস শুধু দেখলে হবে না, ক্লাস দেখার পরে হাতে কলমে প্র্যাকটিস করবেন। 3 তারিখ পারচেজ দেখো ডেবিট লেখা হয়েছে, টোটাল 60,000 টাকা। নগদ চলে গেছে 35,000, তাই ক্যাশ ক্রেডিট 35,000। অ্যাকাউন্টস পেবল দায়ের সৃষ্টি হয়েছে বাকি 25,000, তাই অ্যাকাউন্ট পেবল এখানে ক্রেডিট করা হয়েছে 25,000। 8 তারিখ বরোড টাকা 40,000 ফ্রম দি প্রাইম ব্যাংক অন এ নোট পেবল। বরোড মানে দাঁড় করা, ঋণ করা, বা আরেকটা নাম বলতে পারো ক্রস করা। ফ্রম দ্য প্রাইম ব্যাংক অন এ নোট পেবল, প্রদেয় বিলের মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে 40,000 টাকা দাঁড় করা হয়েছে। এখন আমি তো নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছি, আমি যদি এখন দাঁড় করি 40,000 টাকা, আমার ব্যবসায় কিন্তু নগদ এসেছে, সুতরাং ক্যাশ ডেবিট। আর নোট পেবলের মাধ্যমে ব্যাংক থেকে নগদ টাকা আনা হয়েছে, নোট পেবল ক্রেডিট, সিম্পল। তাহলে 8 তারিখে ক্যাশ ডেবিট, নোটস পেবল ক্রেডিট, 40,000 টাকা বসিয়ে দিলেই হয়ে যায়। আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো। 10 তারিখে আসো, মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 80,000, সাথে বিক্রিত পণ্যের ব্যয় আছে 55,000। মার্চেন্ডাইজ মানে পণ্য, সেলস মানে বিক্রয়, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। বাংলা অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় আমি জানি এটার জাবেদা দাখিলা যে কেউ পারবেন। এখন যেহেতু বিক্রয় করা হয়েছে, আয় তো অবশ্যই ক্রেডিট, কোনো কথা নেই, সেলস এখানে ক্রেডিট। যদি নগদে বিক্রয় করতাম নগদ পেতাম, আর বাকিতে বিক্রয় করার কারণে নগদ এখন পাই নাই, ভবিষ্যতে পাবো। আপাতত নগদের জায়গা দখল করে নিল দেনাদার, যে ব্যক্তি আমাকে টাকা দিবে, অ্যাকাউন্ট রিসিভেবল। আয় যদি ক্রেডিট হয় তখন নগদের জায়গা দখল করে নিচ্ছে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। আর এখানে যে কোস্ট বা বিক্রিত পণ্যের ব্যয় আছে, এটা আসলে ব্যবহার পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমে হবে না, এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটার ব্যবহার হবে। তো যারা পেড কোর্সে ভর্তি থাকবেন তারা যখন মার্চেন্ডাইজ অপারেশন এই চ্যাপ্টারের ক্লাস আমার দেখে নেবেন, তখন এটা একেবারে সহজ হয়ে যাবে। তো আসলে সবই কঠিন, সবই সহজ, বুঝতে পারলে সবই সহজ, না হলে সবই কঠিন। 10 তারিখে আসো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 80,000, সেলস ক্রেডিট 80,000। সেলস ক্রেডিট লিখতে পারো বা সেলস রিভিনিউ লিখতে পারো, অসুবিধা নাই। 12 তারিখ পেইড স্যালারিজ টাকা 3,000 অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 5,000। পেইড মানে তো পরিশোধ, স্যালারি মানে বেতনের টাকা, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে বিজ্ঞাপনের টাকা। বেতনের টাকা, বিজ্ঞাপনের টাকা পরিশোধ করে দুইটারই নগদ টাকা চলে গেছে, তো দুইটারই ক্যাশ ক্রেডিট, আর ব্যয়গুলো ডেবিট। স্যালারি ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, টাকাটা একসাথে আমরা ক্যাশে লিখে নিব।
যে কোনো সময় ব্যয় ডেবিট হয়, এটা তো তোমরা জানো। স্যালারি ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, দুইটা ডেবিটে লিখো, দুইটা যোগ করো টাকা, 5,000 আর 3,000 8,000 টাকা ক্যাশ চলে গেছে, তাই ক্যাশটা ক্রেডিট করা হয়েছে। 14 তারিখ, পারচেজড অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 2,000। পারচেজ মানে তো ক্রয়, অফিস সাপ্লাইজ মানে অফিস সরবরাহ, ফর ক্যাশ মানে নগদে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে সম্পদটা ক্রয় করা হয়েছে, সম্পদ তো অবশ্যই ডেবিট, সাপ্লাইজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। 14 তারিখ, অফিস সাপ্লাইজ ডেবিট 2,000, ক্যাশ ক্রেডিট 2,000। 15 তারিখ, মার্চেন্ডাইজ অফ পারচেজ, পণ্য ক্রয় অন অ্যাকাউন্ট, বাকিতে 70,000। বাকিতে পণ্য ক্রয় করলে ব্যয় তো অবশ্যই ডেবিট, এখানে পারচেজ বা ক্রয় ডেবিট, আর বাকিতে ক্রয় করার কারণে অ্যাকাউন্টস পেবল বা পাওনাদারের সৃষ্টি হয়েছে, তাই অ্যাকাউন্ট পেবল হয়ে যাবে, এখানে ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো এটা তো বুঝতে পেরেছ। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, আর পাওনাদারের সৃষ্টি হয়েছে বাকিতে ক্রয় করার কারণে, অ্যাকাউন্টস পেবলটা এখানে হয়ে যাবে ক্রেডিট। এই যে 15 তারিখ, পারচেজ ডেবিট 70,000, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 70,000। আশা করছি বুঝতে পেরেছ। 20 তারিখ, পেইড টাকা 24,000, 24,000 টাকা পরিশোধ, ফুল সেটেলমেন্ট, পুনঃনিষ্পত্তিতে ফর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট অন জুলাই 3। জুলাই 3 তারিখে কি আছে? জুলাই মাসের 3 তারিখে তোমরা লক্ষ্য করে দেখো, জুলাই মাসের 3 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ 60,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হয়েছিল। তারপর নগদে 35,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে, বাকি ছিল 25,000 টাকা। সেই 25,000 টাকার পণ্য নিষ্পত্তিতে বর্তমানে 24,000 টাকা পরিশোধ, এটাই তো বলেছে। তো বর্তমানে 25,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 24,000 টাকা পরিশোধ করে দিলে নগদ গেছে কত টাকা? 24,000 টাকা, তাহলে ক্যাশ ক্রেডিট। আর ওই সময় বাকিতে ক্রয় করার কারণে পাওনাদারের নিশ্চয়ই সৃষ্টি হয়েছিল, তাহলে পাওনাদার পেয়েছে, পাওনাদার এখন ডেবিট। আগে ছিল পাওনাদার ক্রেডিট, বর্তমানে ডেবিট। আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট, কিন্তু এখানে তো ডিসকাউন্টও আছে, তো ডিসকাউন্টও হয়ে যাবে। ক্যাশ যেহেতু ক্রেডিট, ডিসকাউন্টও ক্রেডিট। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গায় একটু ভুল আছে, তো ভুলটা আমি সংশোধন করে দেই। যেমন আমি এটা একটু মুছে দেই। তিন তারিখে লক্ষ্য করো, অ্যাকাউন্টস পেবলের পরিমাণ হচ্ছে 25,000। ওই 25,000-এর পুনঃনিষ্পত্তিতে বর্তমানে তারিখটা কত? 20 তারিখ। ক্যাশ 24,000 টাকা দেওয়া হয়েছে, তো ক্যাশ ক্রেডিট 24,000 টাকা, ঠিক আছে এটা, কিন্তু টাকার পরিমাণ যে 25,000, এখানে যে ডিসকাউন্ট পাওয়া হয়েছে সেটাগুলো কই, সেটাও লিখতে হবে। তাই আলাদা করে নিচে মনে করো তুমি এই জায়গায় ডিসকাউন্টও লিখে দিবে, এরকম ডিসকাউন্ট ক্রেডিট, টাকার পরিমাণ ওই ক্রেডিটে এখানে দিয়ে দিবে 1,000। 25,000 আর 1,000 যোগ করলে হয়ে যাবে 25,000। আর তোমাকে আমি আগের ক্লাসেই বলেছিলাম সম্ভবত, যে সব সময় ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করে দেনাদার অথবা পাওনাদারের করে লিখতে হবে, যেটা আমি লিখেছি, তাই না? আচ্ছা, এখন পাওনাদারের পরিমাণ ক্রেডিট হিসাবে, ক্রেডিটে ছিল 25,000 টাকা, যেহেতু পরিশোধ করে দিছি, এটা তো আর দায় থাকবে না, এটা তো আর ক্রেডিট থাকবে না, এটা পরিশোধ করে দিছি, এটা বাদ দেওয়ার জন্য এখন এটা ডেবিট হয়ে যাবে 25,000 পুরোটাই। তো ডেবিট করে দিছি মানে হিসাব থেকে বাদ পড়ে গেছে, পরিশোধ করে দিছি। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা কিছু মিসটাইপিং আছে, এটা ঠিক করে নিও, যেরকমভাবে আমি বললাম এইভাবে ঠিক করে নিও। আচ্ছা, পরে কি আছে দেখি। 22 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ টু জাওয়াদ অন অ্যাকাউন্ট টাকা 90,000, কোস্ট বিক্রিত পণ্যের ব্যয় 60,000। সোল মানে বিক্রয়, মার্চেন্ডাইজ পণ্য টু জাভেদ, জাভেদ মানে ব্যক্তির নাম, অন অ্যাকাউন্ট বাকিতে, যাই হোক বাকিতে বিক্রয়,
তাহলে তো আয় এখানে ক্রেডিট আর দেনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলটা হয়ে যাবে ডেবিট। 22 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, টাকার পরিমাণ 90,000। 25 তারিখ রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 22, টাকা 5,000, কোস্ট 3,000, বিক্রিত পণ্যের ব্যয় 3,000। তো 22 তারিখে যে পণ্য এটা তো বিক্রয় করা হয়েছে, সোল্ড মানে তো বিক্রয় করা হয়েছে, আর 25 তারিখে বিক্রয় ফেরত পেয়ে গেছি। আচ্ছা, বিক্রয় ফেরত তাই না ব্যয়, বেসিক ক্লাসে তো বলেছি তোমাদের, মনে আছে? বিক্রয় ফেরত ব্যয়, তো বিক্রয় ফেরত যদি ব্যয় হয়, ব্যয় সবসময় ডেবিট হয়। সেলস রিটার্ন ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট করো। বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, আর ক্রয় বা ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক মনে আছে তোমাদের? সহজে মনে রাখার জন্য বলছি যে বিক্রয় ফেরত ব্যয়, ওকে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদার ক্রেডিট, শেষ। এই টাকার পরিমাণটা 5,000 লিখো। এখন এটা যদি আমি ব্যাখ্যায় যাই, ব্যাখ্যা করলে তো অনেক কিছু আছে। সেলস রিটার্ন, বিক্রয় ফেরত ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। শুধু আমার এই তথ্যটা মনে রাখলেই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নাই। আমি বলেছি যে আমি তোমাদের সহজে বোঝাবো। 26 তারিখ রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 87,500 ফর সেলস মেড অন অ্যাকাউন্ট অ্যান্ড এলোড টাকা 2,500 ডিসকাউন্ট। রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 87,500 মানে নগদ 87,500 টাকা প্রাপ্তি, ফর সেলস মেড অন অ্যাকাউন্ট যেটা বিক্রয় বাকিতে হয়েছিল, মানে মানে এর আগে যেটা বাকিতে হয়েছিল, আর এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 2,500 টাকা। তো 87,500 2,500 তো 90,000, তার মানে এটাই ওই যে 22 তারিখে বা যেটাই হোক না কেন লেনদেনের এখানে যেটা বলেছে যে রিসিভড এ ক্যাশ পেমেন্ট 87,500 টাকা নগদ প্রাপ্তি, যেটা বাকিতে বিক্রয় ছিল। আবার যেহেতু এখন নগদ প্রাপ্তি 2,500 টাকা ডিসকাউন্টও এখানে দেওয়া হয়েছে। এখন নগদ প্রাপ্তি যেহেতু, ক্যাশটা তো ডেবিট, ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট, আর বাকিতে বিক্রয় করার কারণে দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার টাকা দিয়েছে তাহলে দেনাদার ক্রেডিট, বাকিতে ক্রয় থাকলে পাওনাদারের সৃষ্টি হয়, সিম্পল বিষয়। অতএব তো এটা কি বুঝতে পেরেছো? 87,500 টাকা প্রাপ্তি ক্যাশ ডেবিট, তারপর ডিসকাউন্টও ডেবিট, ক্যাশ ডেবিট ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। টাকাটা দেখো 26 তারিখ ক্যাশ ডেবিট 87,500, ডিসকাউন্টও ডেবিট 2,500, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000। দেখো 2টা টাকা যোগ করেই কিন্তু দেনাদারের করে লেখা হয়েছে। আরেকটা কথা, ডিসকাউন্ট আমি মানে তথ্য এটা তোমাদের দিয়েছি যে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট, ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট, মনে রাখার একটা উপায়। এখন ডিসকাউন্ট এটা ডেবিট হলো কেন? দেখো তুমি বাকিতে বিক্রয় করো 90,000 পাওয়ার কথা, পেয়েছো 87,500, বাকি 2,500 কোথায় গেল? ডিসকাউন্ট দিয়েছ। 90,000 পাওয়ার কথা, 2,500 টাকা ডিসকাউন্ট দিয়ে কম পাইছো। এখানে যে 2,500 টাকা, এটা কি তোমার জন্য ব্যয় নয়? অবশ্যই এটা তোমার জন্য ব্যয়, তো ব্যয় যেহেতু তাহলে তো ডেবিটই হবে, তাই না? আচ্ছা, পরে 26 পরে এখানে 28 তারিখ লেনদেনটা কি দেখে নেই। 28 তারিখ পেইড ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ অফ জুলাই 2022, টাকা 2,500। ইলেকট্রিসিটি বিল পরিশোধ করলে 2022 সালে পরিশোধ করা হয়েছে 2,500 টাকা, এটাকে ইউটিলিটি এক্সপেন্স বা উপযোগ খরচ ওই হিসাবের মধ্যে লেখা হয়। তাহলে নগদ চলে গেছে, ক্যাশ অবশ্যই ক্রেডিট, আর ইউটিলিটি বিল এক্সপেন্স ডেবিট করে দিবে। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 31 পেইড স্যালারিজ ফর দি মান্থ অফ জানুয়ারি 2022, টাকা 7,000। পেইড স্যালারি মানে বেতন পরিশোধ ফর দি মান্থ অফ জানুয়ারি মাসের 2022 সালে 7,000 টাকা। কর্মচারী বেতন পরিশোধ, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা ব্যাখ্যারও কিছু নাই, এটা তোমরা জানো। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণটা লিখে দিও। কোস্ট অফ আনইউজড সাপ্লাইস, টাকার পরিমাণ 1,000। কোস্ট অফ আনইউজড সাপ্লাইস, আনইউজড সাপ্লাইজের যে ব্যয়, সেটার সাপ্লাইজের যে ব্যয় মূল্য হচ্ছে 1,000 টাকা। এটার মূল ব্যাখ্যাটা বুঝো,
মূল বিষয়টা কি এটা এখন আমি তোমাদের বোঝাতে চাই। এর আগে যেটা সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, এই যে 14 তারিখে লক্ষ্য করো, সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 2000 টাকা। 2000 টাকা, তাহলে 2000 টাকা থাকার কথা। বর্তমানে ওই সাপ্লাইজ কত টাকা রয়েছে? আনইউজ সাপ্লাইজ মানে যেটা ক্রয় করা হয়েছে, ব্যবহার হয় নাই, ওইটার বর্তমানে কোস্ট বা ব্যয় হচ্ছে 1000 টাকা। তো বাকি 1000 কোথায় গেল? 2000 টাকা সাপ্লাইজ 14 তারিখ ক্রয় করা হয়েছে, 2000 টাকার সাপ্লাইজ তো থাকার কথা, আছে এখন 1000 টাকা। তো বাকি 1000 কোথায় গেল? ব্যয় হয়ে গেছে। আর ব্যয় হয়ে গেলে এটার জন্য নির্দিষ্ট একটা জার্নাল দিতে হয়, যেটা আমি মাত্র আগের ক্লাসেই বললাম, 2 নম্বর ক্লাসেই বলেছি, তাই না? তো ওই 1000 টাকার জন্য সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকা 1000 মানে যেটা ব্যয় হয়েছে, ব্যয়ের জন্য আমি ওই জার্নালটা দিলাম। তোমাদের কি মনে আছে এটা? আচ্ছা, তো ক্লাসটা শেষ করে ফেলি, তারপর যারা পেইড কোর্সে আসো পিডিএফটা দিয়ে দিব তোমাদের ড্রাইভে। মাত্র 3টা ক্লাস শেষ করলাম এই চ্যাপ্টারের, তো আসলে অনেকগুলা ক্লাস করতে হবে, কারণ এতগুলা ম্যাথ এটা বোঝানোর জন্য আরও বেশ কিছু ক্লাসের প্রয়োজন।